চুপ্পুকে আপনি এখনই লাথি মেরে বের করতে পারবেন না, কারণ আপনাকে আসলে একটা মিনিমাম, কারণ আন্তর্জাতিকভাবে আপনি তো বিযুক্ত হয়ে যাবেন, আপনাকে কেউ পাত্তা দিবে না আমেরিকা ছাড়া। দাবি করছে না, ওটা ভিডিও দেখেছি আমরা, ওটা দাবি করার কি আছে, ওটা তো বাস্তবতা, রিয়েলিটি, দোজ আর হ্যাপেনিং বাংলাদেশে। চাঁদাবাজি যে হচ্ছে, দোজ আর হ্যাপেনিং বাংলাদেশে। আপনি কতজনকে ঠকবাজতে তো গা উজাড় হয়ে যাবে বিএনপি আর সর্ববৃহৎ দল হিসেবেই দাবি করতে পারবেন না যদি এই সংস্কার এইভাবে বহিষ্কার করতে শুরু করে। এটা একটা ধারাবাহিক প্রসেসের মধ্য দিয়ে যাবে এবং তারা ওই পরবর্তী নির্বাচিত গভর্নমেন্ট এসেই যেন আবার সেই পুরনো ফ্যাসিজমে ফিরে যেতে না পারে, তার জন্য আসলে প্রত্যেকটা ক্ষেত্রে আমাদের সংস্কার এবং পুনর্গঠনের মধ্যে পুনর্গঠন এবং সংস্কার এরকম একটা প্রসেসের মধ্যে দিয়ে এগিয়ে যেতে হবে আমাদের। যেরকম যেই পলিটিক্যাল ইনকারেক্ট মানে কারেক্টনেসের বাইরে থাকা জনগণের এরকম মনে হইতেই পারে, মানে যেরকম আমাদের পারুলও বলছে যে তার মনে হচ্ছে যে আওয়ামী লীগকে অস্থায়ীভাবে নিষিদ্ধ করা, মানে এই আইনগুলি আসলে এই আইনগত জটিলতাগুলি আমার কাছে মনে হয়, আমি নিজে খুব সংবিধান এক্সপার্ট না, সুতরাং একটা বিষয় আমি জানি যে এই গভর্নমেন্ট কোনো বিপ্লবী গভর্নমেন্ট হয়নি, এই গভর্নমেন্ট ইন্টারিম গভর্নমেন্টই। তো ইন্টারিম গভর্নমেন্টকে আসলে অনেক আইনগত জটিলতা নিয়ে থাকতে হবে তাদের সংস্কার করতে গেলে। ধরেন প্রথম যেই কুটা মনে আছে, প্রথম কু করার একটা চেষ্টা হয়েছিল জাস্টিসদের পক্ষ থেকে, যে প্রধান বিচারপতি হাসিনা যখন সজীব আহমেদ জয় বলল যে হাসিনা পদত্যাগ করে নাই, তখন ওই পয়েন্টটাকে নিয়ে কিন্তু একটা ঘোট পাকানোর চেষ্টা হচ্ছিল। তো এই ঘোট পাকানোর চেষ্টাটা আসলে আমাদের যেহেতু বিপ্লবী গভর্নমেন্ট না, এটা করা পসিবল। কারণ বিপ্লবী গভর্নমেন্ট হলে কি করতো, ক্ষমতা দখল করতো, প্রেসিডেন্টশিপ নিয়ে একটা নতুন মন্ত্রিসভা তৈরি করে তারপরে দেন কাজ কর্মপদ্ধতি শুরু হতো। এইটা কিন্তু তা হয়নি। এখানে হাসিনা পদত্যাগ করেছে, প্রথমে সেনাবাহিনীর হাতে ক্ষমতা গিয়েছে, সেনাবাহিনী ঠিক করেছে কাকে ডাকা হবে, কোন কোন পলিটিক্যাল পার্টিগুলি গণভবনে যাবে, বঙ্গভবনে যাবে, তারপরে গিয়ে তাদের মধ্যে থেকে একজন মনোনীত 24 ঘন্টার সময় নিয়েছে স্টুডেন্ট, আমাদের যে ছাত্র নাগরিক অভ্যুত্থানের যে প্ল্যাটফর্ম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের, ওরা প্রপোজ করেছে একজন উপদেষ্টা, তার 24 ঘন্টা পরে, মানে 24 ঘন্টা লাগেনি ওদের 6 ঘন্টা লেগেছিল, কিন্তু পরের দিন ওটা হয়েছে। ডক্টর মোহাম্মদ ইউনূসকে মনোনয়ন নির্বাচন সবাই সমর্থন করেছে, করার 2 দিন পরে উনি প্যারিস থেকে বাংলাদেশে ফিরে শপথ। এই প্রক্রিয়ার মধ্যে থাকা মানে একজন রাষ্ট্রপতিকে আসলে করার দায়িত্ব কার? ইমপিচ করতে পারে কে? সংসদ। আপনি কি জানেন যে গত সংসদের ডেপুটি স্পিকার এবং স্পিকার এখনো দায়িত্বে আছে, সংসদ নাই, কিন্তু এখনো তাদেরকেও কিন্তু আপনি পদত্যাগ করাতে পারবেন না, কারণ আপনার সংবিধান ফলো করতে। এখন এটা তো বিপ্লবী, আমরা এটা তো কোনো কিছুই সংবিধান মেনে হয় নাই, এটাই তো মানে যে সংবিধান অনুযায়ী, তাহলে আমরা সংবিধান মানছি কেন? সংবিধানের এখন তো সংবিধান মেনে, এখন তো সংবিধান মেনেই চলছেন আপনি এক অর্থে, মানে আপনাকে নিয়োগ দিয়েছে সেই গভর্নমেন্টটা তো সংবিধান অনুযায়ী না। মানে সংবিধান বলতে আমি আই এম নট ক্লিয়ার এটা তো সংবিধান অনুযায়ী হাসিনা, এই গভর্নমেন্ট সংবিধান অনুযায়ী আছে বলেই এখনো ঠিকই আছে। আপনি তো আন্তর্জাতিক সমস্ত রাষ্ট্রের থেকে বিচ্ছিন্ন হয়ে যাবেন, কারণ বিযুক্ত হয়ে যাবেন। তো এই আমরা যতটুকু জানি যে এই মানে এই যে গভর্নমেন্টটা এখন আছে, সেই গভর্নমেন্টটা সংবিধানের কোনো রুলস এর মধ্যেই পড়ে না, ঠিক আছে? রুলস এর মধ্যে পড়ে না, কোন অর্থে সংবিধানের কোন রুলস এর মধ্যে পড়ে না এরকম নাজিন আপা। সংবিধানে কিছু ফাঁক ফোকরও দেয়া থাকে, কারণ আমার মনে আছে 5ই আগস্টে আমি যখন সরকার পড়ে যাচ্ছে সেই সময় আমরা আলোচনা করছিলাম এই বিষয়টা নিয়ে। ওই দিন কিন্তু আমরা এই বিষয়টা নিয়ে সংবিধান নিয়ে, হ্যাঁ, এই সংবিধান নিয়ে বহু আলোচনা আছে, এগুলো নিয়ে। কিন্তু সংবিধান তো আসলে কোরআন শরীফ না যে আপনি একটা বাক্য শব্দ বা একটা বর্ণ পরিবর্তন করতে পারবেন না। সংবিধানে কিন্তু আপনার জন্য ওপেন কিছু এন্ড দেয়াই থাকে, কারণ সংবিধানও যারা তৈরি করে তারাও তো জানে যে দেশে কোনো একটা ক্রাইসিস মোমেন্ট তৈরি হতে পারে, সেই ক্রাইসিস মোমেন্ট হলে সেটা অ্যাডজাস্টমেন্টের সুযোগ সংবিধানের ভেতরে ইনবিল থাকে, যেটাকে এবার ব্যবহার করা হয়েছে একটা অর্থে যে যেহেতু সাবেক প্রধানমন্ত্রী স্বৈরাচারী হাসিনা
পদত্যাগ পত্র দিয়ে গেছে, রাষ্ট্রপতির হাতে পৌঁছেছে, সেটা রাষ্ট্রপতি তখন কি করবে? ইন্টারিম গভর্নমেন্ট, সে তো সংসদ তখনও আছে, সংসদ রিজার্ভ হয় নাই, কিন্তু সংসদ সে তখন এই প্রধানমন্ত্রীকে করার জন্য তার একটা ক্ষমতা আছে, সে নিয়োগ দিতে পারে 56 ধারা অনুযায়ী। হ্যাঁ, সে একজনকে মনোনয়ন করতে নিয়োগ দিতে পারে দুইটার ক্ষেত্রে, একজন প্রধানমন্ত্রী বাতিল করে দিতে পারে, প্রধানমন্ত্রী এবং বিচারপতি, এই দুই জায়গায় তার নিয়ন্ত্রণ আছে, এই দুইটা পোস্টে। আর এর বাইরে আরো যদি কোনো রকমের ক্রাইসিস তৈরি হয় তাহলে সে এমন কিছু করতে পারে যেটাকে কোনো কেউ প্রশ্ন করতে পারবে না সংসদের। হ্যাঁ, এরকম সংবিধানে স্পেসিফিক বাক্যগুলি এইভাবে বলা নাই, সংবিধানের ভাষায় বলা আছে, কিন্তু বিষয় জিসটা এইটা। তখন সেই সরকারকে নিল, চুপপক্ষে আপনি এখনই লাথি মেরে বের করতে পারবেন না, কারণ আপনাকে আসলে একটা মিনিমাম, কারণ আন্তর্জাতিকভাবে আপনি তো বিযুক্ত হয়ে যাবেন, আপনাকে কেউ পাত্তা দিবে না আমেরিকা ছাড়া। ব্যাপারটা আমেরিকাও এখন হয়তো সবাই কিন্তু আমেরিকা, ইউকে, ইউএসএ, ইউকে বা অন্যান্য ইউক্রেন, পাকিস্তান, ইন্ডিয়া পর্যন্ত কিন্তু এই সরকারকে অভিনন্দন জানিয়ে মেনে নিয়েছে। তারা কিন্তু বলছে না যে শেখ হাসিনাকে নাই কেন, ইন্ডিয়াও বলতে পারছে না এটা। কারণটা হলো এই যে ইনট্যাক্টনেসটা এখনো পুরোপুরি ভায়োলেশনটা হয় নাই বলেই। আর হ্যাঁ, চুপ্পুকে রাখতে হবে। আর ওয়াকারুজ্জামানকে আমার মনে হয় যে আন্দোলন অভ্যুত্থান চলাকালীনই আমরা জানি যে ওয়াকার কিন্তু চলে যেত আসলে। ওয়াকার এবং তার সাথে আরো বেশ কিছু সিনিয়র আর্মি অফিসিয়ালস ছিল যারা আসলে এই গভর্নমেন্টের পরে কাজ করার জন্য যথেষ্ট রকম রাজি ছিল, খুব ভালোভাবে রাজি। তারা পারেনি সংখ্যাগরিষ্ঠ জুনিয়রদের জন্য। হ্যাঁ, তো সংক্ষেপ করবেন, আমরা শেষ করতে হবে। সুতরাং এটা কোনো ব্যাপার না। আর এই যে শেষের ব্যাপারটা খুবই লাগবে ইন্টারেস্টিং, যে রিফর্ম কন্টিনিউয়াসলি একটা প্রসেস, এটা বলছে বোধহয় একজন। কনস্টিটিউশন মানে না, রিফর্ম ইউ ক্যান রিফর্ম কনস্টিটিউশনস অ্যাকর্ডিংলি। হ্যাঁ, মানে এই যে রিফর্মেশনের প্রক্রিয়াটা, চুপ্পু শুধু না ছাত্রলীগ নেতা, বাংলাদেশে এখন চুপ্পু ছাত্রলীগ নেতা আছে শুধু না, ছাত্রলীগ নেতা আরো অনেক লেভেলে এখনো পড়ে আছে। হ্যাঁ, সুতরাং এদেরকে এই রিফর্মেশন আসলে একটা ধারাবাহিক প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হবে। এই রিফর্মকে আমি কখনোই মনে করি না যে একদিনের ঘোষণা দিয়ে রিফর্ম করে ফেলা সম্ভব। এটা একটা ধারাবাহিক প্রসেস চলতে থাকতে হবে, অ্যাটলিস্ট একটা দীর্ঘ সময় পর্যন্ত। এই গভর্নমেন্টকে দীর্ঘ সময়টা কতদিন হতে পারে সেটা আমাকে জিজ্ঞেস করেন না, সেটা ইট ক্যান বি 1 year, ইট ক্যান বি 1.5 year, ইট মে বি 2 years, মেবি। আমি ক্যান বি 1 year 1.5 years বলছি, আর ওইটাকে মেবি বলছি। তো ব্যাপারটা এরকম, এটা একটা ধারাবাহিক প্রসেসের মধ্য দিয়ে যাবে এবং তারা ওই পরবর্তী নির্বাচিত গভর্নমেন্ট এসেই যেন আবার সেই পুরনো ফ্যাসিজমে ফিরে যেতে না পারে, তার জন্য আসলে প্রত্যেকটা ক্ষেত্রে আমাদের সংস্কার এবং পুনর্গঠনের মধ্যে, পুনর্গঠন এবং সংস্কার এরকম একটা প্রসেসের মধ্যে দিয়ে এগিয়ে যেতে হবে। সংবিধান আর কি, সংবিধানের কথাই সবাই বলছে। সংবিধান তো আসলে এই সরকার পরিবর্তন, যেহেতু এই সরকারের সংবিধান পাল্টাতে হলে আপনাকে একটা সংসদ লাগবেই, এটা বাস্তবতা। সংবিধান এরকম করে অধ্যাদেশ জারি করতে পারবে এরা, সেই অধ্যাদেশগুলিকেও পরবর্তী যে নির্বাচিত সরকার তারা সংবিধান ওইটাকে সংবিধানে রিস্টোর করতে পারবে, একটা অধ্যাদেশকে জাস্টিফাই করতে পারবে। আর শেষ কথাটা বলে নেই, যেটা বলার ছিল, যে দেখেন একদিকে আমাদের প্রধান বিরোধী দল যারা ছিল এতদিন, যারা আসলে অ্যাক্টিভ প্রধান বিরোধী দল ছিল না, কিন্তু আমাদের দেশে অ্যাক্টিভ রাজনৈতিক দলগুলির মধ্যে এই মুহূর্তে বৃহৎ দল যদি আমি ধরি বিএনপির একদিকে অ্যাক্টিং চেয়ারম্যান ক্রমাগত বলে যাচ্ছে কোনো ধরনের অন্যায়, চাঁদাবাজি, সন্ত্রাস, নীতি নৈতিকতা বিরোধী কোনো কিছু মানে দাবি করছে যে 18টা না কয়টা গাড়ি, 14টা বিএনপির একজন নেতা টাকা খেয়ে সরাইছে। হ্যাঁ, দাবি করছে না, ওটা ভিডিও দেখেছি আমরা, ওটা দাবি করার কি আছে, ওটা তো বাস্তবতা, রিয়েলিটি, দোজ আর হ্যাপেনিং বাংলাদেশে। চাঁদাবাজি যে হচ্ছে, দোজ আর হ্যাপেনিং বাংলাদেশে। আপনি কতজনকে ঠকবাজতে তো গা উজাড় হয়ে যাবে বিএনপির,
বিএনপি আর সর্ববৃহৎ দল হিসেবেই দাবি করতে পারবে না যদি এইভাবে এই সংস্কার এইভাবে বহিষ্কার করতে শুরু করে। এইটাকেই বলে হলো যে দলগুলির মধ্যে যে রিফরমেশন। দেখেন জামাতে ইসলামী কিন্তু দল, হ্যাঁ যাচ্ছি আমরা, জামাতে ইসলামী হলো একটা ছোট দল, কিন্তু জামাত ইসলামী অর্গানাইজড এখনো, মানে তারা ভোট হয়তো পায় 5%, কিন্তু অর্গানাইজড বলে ওনাদের সেই দলের আমির যা বলে ওরা বাকিরা সেটা শোনে, বিএনপি শোনাইতে পারতেছে না। আমরা যখন ইউনিভার্সিটিতে রাজনীতি করতাম সেদিন একবার কথা বলতে আমাদের তখন এই জাকসু বাতিল হয়ে গেছে, একটা জাকসু বাতিল করে দেওয়া হলো, এটা বিএনপির সময় কিন্তু ঘটনা। জাকসু বাতিল করা হলো এক শিক্ষক পিটানোর কেসে। তো বিএনপির ছাত্র দলের ছেলেরা গিয়ে বিএনপি সমর্থক এক টিচারকে পিটাইছিল বলে জাকসু বাতিল করে দিল। তো জাকসু আমরা গেছি হলো হলের ডাইনিং নিয়ে, হলের ডাইনিং এ ফাউ খাওয়া বাকি খাওয়া নিয়ে মিটিং করতে। তো আমি তখন একটা ছোট রাজনৈতিক দলের প্রতিনিধিত্ব করতে গেছি। আমাদের হলে অবস্থানের মাত্র 4-5 জন, ছাত্র দল হলো সংখ্যাগরিষ্ঠ, মানে প্রায় ধরেন 300 লোক ছাত্র দল করে। তো আমরা অনেক আইডিয়াল ইউটোপিয়ান কথাবার্তা বলছি। ছাত্র দলের এক নেতা আমাকে হঠাৎ করে একটু হাঁটুতে চাপ দিয়ে বলে, করো তো 2 জনের দল, বুঝো না বড় দল কিভাবে চলে। মানে ফাউ খাওয়া বাকি খাওয়াকে জাস্টিফাই করা হয় ওই যে সোসাইটির মধ্যে যেই মূল্যবোধগুলি, মোরালিটির জায়গাগুলি তো রয়েছে, মোরালিটি না, এগুলো হলো এক ধরনের ভ্যালুজ আর কি, যেটা জাস্টিফাইবল ভ্যালুজ, এতটুকু মেনে নিতে হবে। এই যে এই মেনে নেওয়ার প্রবণতাটা বিএনপির মধ্যে এক্সিস্ট করে, বিএনপির মতো রাজনৈতিক দলের মধ্যে। জামাতের মধ্যেও এটা দেখবেন যে 2 দিন পর যদি তারাও কোনো এক জায়গায় আঞ্চলিকভাবে ক্ষমতা নেওয়ার মতো সম্ভাবনা তৈরি হয়, তারাও শুরু করে দেবে। বাকি ইসলামিক শাসনতান্ত্রিক আন্দোলন এদের সম্পর্কে আমি জানি না, এদের রাজনীতিটাকে আমাদের, এরা তো আসলে বেসিক্যালি অ্যাক্টিভ হয়েছে আসলে 2000-এর পরে, যখন দেশে ইসলামোফোবিয়াটা অনেক বেশি স্প্রেড আউট করছিল, তারপরে এদের তো শুরু। কিন্তু এরাও কি করবে কিনা আমি জানি না, কিন্তু এখনো এদের সম্পর্কে আমার ধারণা নেই। বাকিরা করে ফেলবে যদি দলের মধ্যেও অভ্যন্তরীণ সংস্কৃতিতে সংস্কার শুরু, এবং তার জন্য আসলে এই ইন্টারিম গভর্নমেন্টকে এই বিষয়ের এক ধরনের পদক্ষেপ নেওয়া উচিত। যারা রাজনীতিতে পরবর্তী নির্বাচনে যে নির্বাচনে অংশগ্রহণ করবে যেসব রাজনৈতিক দল, তাদেরও রিফর্মড একটা কাঠামো এই ইন্টারিম গভর্নমেন্টকে দিতে হবে, এরকম একটা প্রক্রিয়াও চালু করতে হবে বলে আমি মনে করি।